তৃণমূলের মধ্যে কোনো তফাৎ আছে নাকি? যাহা পুলিশ তাহাই তৃণমূল হয়ে গেছে বিরোধী একটা মহাজোট। তার প্রতি মানুষ আস্থা রাখবে দৃঢ়তার সাথে বলতে। উনি বক্তব্য রাখতে গেছিলেন না এত বড় হাঁটতে গেছিলেন আমি জানি না। উনি তো র্যাম্পে ভালো হাঁটেন আজকাল দেখছি। সুগার হয়েছে কিনা আমি জানি না। সুগার হলে একটু হাঁটতে হয়। উনি র্যাম্পে এসে হাতে মাথা দেখ মাথাটা অন্তত নিচু দিতে হবে। অর্থাৎ টাকা তুমি কার তৃণমূল করে যে তা টাকা তুমি কার তৃণমূল করে যে তা চোর তুমি কার কে হাঁটছে জোর ব্যাপারটা কি বুঝতে হবে। পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো তফাৎ আছে নাকি? যাহা পুলিশ তাহাই তৃণমূল সদর্থক হয়ে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে। এটা মমতা ব্যানার্জি প্রণাম করেছে। মমতা ব্যানার্জি 11 সালে বলেছিল বদলা নয় বদল চাই। আমি একটা কথা বারবার বলি, সব চ্যানেলে আমি বসলে বলি, মমতা ব্যানার্জি একমাত্র ব্যক্তি যিনি যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। একদম পরিষ্কার জেনে রাখুন। স্বাভাবিক কারণেই বাধা তো উনি দেবেন। আচ্ছা কিসের বাধা বলুন তো? উনি এত উন্নয়নের পাঁচালী টোটো ঘুরে বেড়াচ্ছে গ্রামে গ্রামে, কেন? এত যদি উন্নয়ন করে থাকে তাহলে বিরোধীদের বাধা দেওয়ার কি দরকার পড়েছে বলুন না? তার মানে কোথাও একটা ঘাপলা আছে, ডালমে কুছ কালা হ্যায়। কারণ হারোয়া বিধানসভার অন্দরে যে মানে ঘেরিগুলো নাচে, যেগুলো জলকরগুলো নাচে, সেই জলকর থেকে মোটা টাকা দায়িত্ব নিয়ে বলছি লিপস অ্যান্ড বাউন্ডের কাছে আসতো, তার মাথা কাছে আসতো, ওই কাকুর কণ্ঠস্বর টেক পেলে বোঝা যেত, সব অভিষেককে দিতে হয়। এমন কোথাও থেকে টাকা তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবে না, তা হতে পারবে না। তাহলে দলের টিকিটটাও সে পাবে না, শুনে রাখুন। আমি বলছি অশনগরের দায়িত্ব নিয়ে, আমার অশনগর বিধানসভা, সেখানে মাটি কাটতে গেলে বিধায়ককে টাকা দিতে হয়। মাটি ওখানে কাটতে গেলে পার বিঘে টাকা দিতে হয়। মাটি কাটবে, একটা পুকুর কাটবে, কাটতেই পারে, কি যায় আছে তাতে? তার টাকা, এবং সেটা থ্রু থানাগুলো ওদের তোলার কারবার হয়ে গেছে। তাহলে সেখানে দাঁড়িয়ে পুলিশও তো ওদের সাহায্য করবে। পুলিশও কি এক শ্রেণীর পুলিশ? তো তারাও তো তোলাবাজ, সবাই না, এক শ্রেণীর পুলিশ আছে তো তোলাবাজি। আর ওরা কিন্তু মন থেকে তোলাবাজি করতে চায় না। প্রশাসনিক স্তরে এই যে ভোট আসছে, এখন সব টাকা দিতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি নার্সিংহোমগুলো আছে, যান নার্সিংহোমগুলো খোঁজ নিন। এখন দেখবেন সমস্ত নার্সিংহোমে সমস্ত চেকিং শুরু হয়ে গেছে। সিএমএইচের দ্বারা চেকিং হচ্ছে। চেকিং মানেই সেই নার্সিংহোম থেকে মাল খেয়েছো 75-25। এটা বাতোয়া, এটা এই তৃণমূল। 26 সালে কি আইএসএফ এর উপরে বাংলা জনগণ ভরসা রাখবে? দেখুন, আইএসএফ এর উপরে ভরসা রাখবে না। আইএসএফ সহ তৃণমূল বিজেপি বিরোধী যে শক্তি আছে তাদের জোট মানুষ চাইছে, কোনো পার্টি চাইছে না। বাংলার মানুষ চাইছে তৃণমূল বিজেপি বিরোধী একটা মহাজোট। তার প্রতি মানুষ আস্থা রাখবে দৃঢ়তার সাথে বলতে পারি। আমরা এত বড় উদ্যত্ত আমাদের আসেনি যে আইএসএফ এর উপর ভরসা রাখবে। যারা আইএসএফকে ভালোবাসে তারা আইএসএফ এর উপর ভরসা রাখবে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভরসা রাখবে। কিন্তু নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ এর নেতৃত্বে জোট গড়ে উঠবে। আগামী দিনেই আপনারা দেখতে পাবেন মহাজোট গড়ে উঠবে, এবং সেই জোটই তাড়াবে এদেরকে। গতকাল দেখলাম বারাসাতের কাছারি ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল, তিনি এসে রীতিমতো ফাঁকা মাঠে বক্তব্য দিয়ে চলে গেছেন, কি বলবেন? উনি বক্তব্য রাখতে গেছিলেন না র্যাম্পে হাঁটতে গেছিলেন আমি জানি না। উনি তো র্যাম্পে ভালো হাঁটেন আজকাল দেখছি। সুগার হয়েছে কিনা আমি জানি না। সুগার হলে একটু হাঁটতে হয়। উনি র্যাম্পে এসে হাতে মাথা দেখ মাথাটা অন্তত নিচু করছে, মাথাটা নিচু করছে। আরেকটা আমার খুব লজ্জা লেগেছে যে প্রবীণ যারা তৃণমূল করতেন, কারণ ও তো আমার অনেক বয়সে ছোট, মানে আমি যখন রাজনীতি করি অভিষেক তখন জন্মেছে কিনা আমি জানি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন জন্মেছে কিনা জানি না। সেই 98 সাল থেকে বিজেপির গর্বে যে তৃণমূলটা জন্ম হলো, মানে বিজেপির গর্বে জন্ম লাভ করলো যে তৃণমূলটা, সেই তৃণমূলটা যখন যারা তৈরি করলেন, আশ্চর্য লাগে তারা মঞ্চের পিছনে বসে থাকে আর অস্ফালন, অভিষেকের আস্ফালন। হোয়াই, কি কারণ? কি এমন তার ক্যারিশমা যে অভিষেক হাসপাচ্ছে? আস্ফালন একটাই, তার সব টাকা তার দপ্তরে রয়েছে, টালির চালায় রয়েছে। আমি বলিনি, কে বলেছেন? সোনালী গুহ। কে সোনালী গুহ? ওই মমতা ব্যানার্জি যখন সিঙ্গুরে 51 দিন অনশন করলেন, ধর্মতলায় অনশন করলেন, ওই সোনালী গুহ তখন ফিটার বোতলে দুধ খাওয়াতেন, জানেন তো? ওই দীপক ঘোষ বলেছেন, সোনালী গুহ বলছেন সব টাকা কিন্তু চলে যাচ্ছে টালির চালে। তাহলে টালির চালের লোক যদি যুবরাজ হয় তাহলে অবশ্যই তাকে আগে বসে জায়গা দিতে হবে। অর্থাৎ টাকা তুমি কার তৃণমূল করে যে তার, টাকা তুমি কার তৃণমূল করে যে তার, চোর তুমি কার তৃণমূল করে যা তার। এটা তো সমাজ শতার্থক। চুরি দুর্নীতি মানে তৃণমূল না করলে ভালো চোর পাওয়া যাবে না, ভালো করে বুঝবেন। আর ভালো ডাকাত হতে গেলে বিজেপিটা করতে হবে। ডাকাত আর চোরেদের দলে পরিণত হয়ে গেছে। কোনো চক্রান্ত বঙ্গত না, আমরা তো বলে দিচ্ছি এসিন কালকে গেলেও হবে। আমি দিয়ে সমস্ত জায়গায় ডেপুটেশন দিয়েছি যেখানে যেখানে, কালকে সব যাবে, যাতে হ্যারিং আছে সব মাঠে এসছে। তো দেখুন, এসআইআর এর সুপ্রিম কোর্টে যে অর্ডার বেরিয়েছে, তারপরে এ হ্যারিং করতে পারে না তারা। এটা একদম আইন বিরুদ্ধ। ধরুন আমি 10 দিনের আগে নোটিশ পাইনি, তুই তাই বলেন, তাহলে 10 দিন আগে আমাকে নোটিশ দিতে হবে, তুমি হিয়ারিংয়ে ডাকবে। তারপরে কি কারণে আমাকে হিয়ারিংয়ে ডাকা হলো এটা স্পষ্ট করে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়ে দিয়েছে। তা নাহলে হিয়ারিংয়ে আজকে কেউ যাবে না।
আমি তো পরিষ্কার আমার ভিডিও বার্তায় বলে দিয়েছি, কেউ যাবেন না 21 তারিখে। 22 তারিখে যান, যদি আপনার হিয়ারিং না নেয় আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট সেখানে গিয়ে পৌঁছে যাবো, হিয়ারিং নিতে বাধ্য। এই তৃণমূল বলেছিল আমরা এসআইআর করতে দেব না, সেই তৃণমূলই এসআইআর এর জন্য কর্মী নিয়োগ করলো, কি বলবেন? আচ্ছা, আপনাকে একটা কথা বলি, এই তৃণমূলই বলেছিল ওয়াকআপ আইন এখানে লাগু করতে দেবো না, ওয়াকআপ আইন লাগু করেছে। এই তৃণমূল বলেছিল ওবিসি ABC D ক্যাটাগরি, মানে মুসলিমদের সব ক্যাটাগরি ভাগ করে দিল, করে দিয়ে ওবিসি চাকরি দেবে, দিতে পারলো না। এই তৃণমূল বলেছিল লক্ষ লক্ষ চাকরি আমার পকেটের মধ্যে আছে, মুখ্যমন্ত্রী সব চাকরি উল্টো চলে গেল। এই তৃণমূল বলেছিল এসআইআর হতে দেবো না, এই তৃণমূল কি সেই এসআইআরকে আবার মান্যতা দিল? সবটাই উনি করেছেন, কোনোটাই বিধানসভায় কিন্তু পাশ করেনি। আপনি বলুন তো, আমার এখানে মুসলিম সমাজের মানুষ পশ্চিমবঙ্গে মাত্র খুব বেশি হলে 26 থেকে 28% ওয়েস্ট বেঙ্গলে, আর তামিলনাড়ুতে মাত্র 5 কি 6%। সেখানে স্ট্যালিন মুখ্যমন্ত্রী, সে ওখানে ওয়াকআপ আইন লাগুই করতে দেয়নি যতক্ষণ সুপ্রিম কোর্টের থেকে অর্ডার, মামলাগুলো চলছে না ঠিক হবে। তো পশ্চিমবঙ্গ লাগু করেছিল। তাহলে আপনি কি বলবেন, মমতা ব্যানার্জি মোদির দোসর নাকি? শুনুন, মমতা ব্যানার্জি নিজের থেকে বেশি কাউকে ভালোবাসে না, আমার কথা না, এটা কিন্তু সোনালী গুহর কথা, ওনার একদম হরিহর আত্মা, আমার কথা না, মাফ করবেন আমি বলিনি। উনি ওনার পরিবার ওনাকে বেশি ভালোবাসেন। ওই হাওয়াই চটি আসলে টালির চালের তলায় যে এসি, দুটো বুঝার চেষ্টা করবেন, টালির চাল অথচ এসি, আবার হাওয়াই চটি, কিন্তু র্যাম্পে হাঁটে। কে হাঁটছে? যুবরাজ। ব্যাপারটা একটু বুঝতে হবে, রাজনীতি না আসলে কি হচ্ছে, ইকোনমি গাইডেড বাই দ্য পলিটিক্স গাইডেড বাই দ্য ইকোনমি। অর্থনীতি আর সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত, রাজনীতি অর্থনীতি নির্ভর। তা স্বাভাবিক কারণে হু ইজ দ্য কন্ট্রোল বাই দ্য পলিটিক্স অ্যান্ড টোটাল ওয়েস্ট বেঙ্গল, হু ইজ দ্য কন্ট্রোল বাই দ্য পলিটিক্স, ইজ দ্য কর্পোরেট সেক্টর। এই কর্পোরেট আইডিয়াকে কাজে লাগিয়ে যারা পার্টিটা করে তারা হচ্ছে তৃণমূল আর বিজেপি, ওরা কর্পোরেটদের স্বার্থে পার্টিটা করে। আপনি বলুন না, আমি মোদিজিকে চ্যালেঞ্জ করছি, পশ্চিমবঙ্গের মাটিতে আপনি সোলার লাইট, যেটা নর্থ ইস্টে করছেন, এখানে গ্রামগঞ্জে সোলার লাইট করুন, পশ্চিমবঙ্গের করবে না কেন বলুন তো? ইলেকট্রাল বন্ডের নামে গোয়েঙ্কার থেকে যে টাকা খেয়ে আছে তৃণমূল, কিছুতেই এখানে সোলার লাইট করতে দেবে না। এই তথ্যটা আপনাদের দিয়ে রাখলাম। অথচ আমি নর্থ ইস্টে গেছি, আমি আসামে গেছি, মিজোরামে গেছি, ত্রিপুরায় গেছি, সেখানে সোলার লাইট গ্রামে গ্রামে গিয়ে সমস্ত বাড়িতে আলোর বিদ্যুতের যাতে বিল না বাড়ে তার ব্যবস্থা করছে। পশ্চিমবঙ্গে এটা হচ্ছে না কেন? 26-এর কাউন্টডাউন শুরু, আবার আইএসএফ এর কিং মেকার আজকে বহালতবিয়াতে মাঠে নামলেন, কি বলবেন? দেখুন, কিংমেকার আজকে মাঠে এসছেন, কিন্তু কিংমেকার আমাদের সাথেই আছেন, তিনি প্রতিষ্ঠাতা, তিনি আমাদের সাথে না থেকে কোথায় যাবেন? তিনি কোথায় যাবেন? না, তিনি আসছেন, তিনি মনে করবেন যখন আসবেন, কিন্তু আমাদের ছেড়ে দিয়েছেন, তার আসবেন কেন? উনি তো বলেন বক্তৃতা যে তাবর ম্যাচে আছে, বিশুর ম্যাচে আছে, লক্ষ্মী হাসদা আছে, দল তারা দেখছে, আমি ছেড়ে দিয়েছি তাদের হাতে। তাহলে আমাদের হাতে ছেড়ে দিয়েছি, আমরা মাঠ ভরাতে পারি কিনা তার প্রমাণ দেখছি। হ্যাঁ, আমার দায়িত্ব অসনার অবজার্ভার, আমার 62 থেকে 70টা গাড়ি করে লোক এসছে এখানে দাঁড়িয়ে, বাঙরের টাইনুরের থেকে লোক নিয়ে এসছে তারা। আরে নেতা তো তৈরি করতে হবে। উনি তো কিং মেকার বললেন, কিং তৈরি করে দিচ্ছে, কিংরা রাস্তায় খেলবে। হ্যাঁ, পরীক্ষার রেজাল্টই দেখতে এসছে, বা আগামী দিনে এটা কোন জায়গায় যাবে, মানে শ্রীলঙ্কার রাজা হবে না কোথাকার রাজা হবে।